সাবধানে বসুন গুরুদেব। বসুন। গুরুদেব এই নিন, এই শরবতটা খেয়ে নিন। আয়ুর্বেদিক শরবত, দারুণ খেতে। খেয়ে নিন, খেয়ে নিন। উফ, এত কিছুর পরেও লোকটা বেঁচে ফিরে এলো। অপু এবারও জিতে গেল। আচ্ছা ছোট বৌমা, অবলা কোথায়? ওর সঙ্গে আমি 2-4টে কথা বলতে চাই। আমাকে বেরিয়ে যেতে হবে তো। বেরিয়ে যেতে হবে মানে? কোথায় যাবেন আপনি? আর কেই বা যেতে দেবে আপনাকে? আমি কিন্তু আপনাকে কোথাও যেতে দেব না বলে দিলাম। না রে মা, না। আরে বাবা, আমার তো ফেরার টিকিট করা আছে, আমাকে তো ফিরতেই হবে। আমি এখান থেকে যাব বৃন্দাবনে, তারপর বৃন্দাবন থেকে আমাকে আবার হরিদ্বারে যেতে হবে। যাওয়ার আগে আমি একটু অবলা মায়ের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু গুরুদেব, আপনি এই শরীরের অবস্থা নিয়ে ফিরতে পারবেন আজ? না দেব, আমি একদম সুস্থ আছি। গুরুদেব, গুরুদেব আমি মহাপাপী। গুরুদেব আমি মহাপাপী, আমাকে ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন আমাকে। কোথায় আপনাকে মাথায় তুলে রাখবো তা না, আমাদের বাড়িতে এসে আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনাকে হাসপাতালে যেতে হলো। অবলা মা, এবার একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না গুরুদেব। আপনি জবে থেকে হাসপাতালে গেছেন, আমি 2 দণ্ড চোখের পাতা এক করতে পারিনি। এই মেয়েকে পায়েস বানানোর দায়িত্ব দেওয়া উচিত হয়নি। অতি চঞ্চল মেয়ে, ওই এলাচের পরিবর্তে দারচিনি দিয়ে ফেলেছে। না মা, না। দেখো, তোমার ছোট বৌমা চঞ্চল হতে পারে, কিন্তু আমি তো ওকে 2 দিন পর্যবেক্ষণ করলাম। ও খুবই বুদ্ধিমতী, বিচক্ষণ মেয়ে। হ্যাঁ গুরুদেব, কিন্তু সেটাই তো ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। অপুমা তো জানতো যে দারচিনিতে আপনার অ্যালার্জি হয়। আর সেটাই তো, অপু তো জানে যে আমার দারচিনিতে অ্যালার্জি আছে। আর যখন জানে তখন নিশ্চয়ই খাবারেতে ওই দারচিনি মেশাবে না। আরে বাবা, এটা তো আমিও নিশ্চিত, তাই তো আমি অপুমাকে ক্ষমা করে দিয়েছি। কখনো যদি ভুল বোঝাবুঝি হয় ওর সঙ্গে, তাহলে কিন্তু নিজেই কথা বলে নেবে। গুরুদেব দেখো অবলা মা, ভবিষ্যতেও কিন্তু তোমার সঙ্গে এই মেয়ের ভুল বোঝাবুঝির চেষ্টা করা হতে পারে। কিন্তু সেটাকে সবসময় মিটিয়ে নিতে হবে। ভুল বোঝাবুঝি বাড়তে দেওয়া একদম চলবে না। তাহলে নিজের পরিবারের বাঁধনকে অটুট রাখার যে স্বপ্ন তুমি দেখছো, সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, স্বপ্ন ভেঙে যাবে। গুরুদেব, এ কথা আপনি বলছেন? আপনি? হ্যাঁ বলছি, কেন আমি বলতে পারি না? কি মনে হচ্ছে মা অবলা, আমি বদলে গেছি? না মানে সত্যি সত্যি তো বদলেও যেতে পারি, তাই না? এমনও তো হতে পারে যে কোনো দক্ষিণা বাতাস এসে এই বুড়ো গুরুদেবের মনের অচল আয়তনকে নাড়া দিয়ে গেছে। এটা তো হতেও পারে। ভেরি গুড। তার মানে নিশ্চয়ই এরপর থেকে আপনি আর ওই ডাক্তারখানা, ওষুধপত্র, হসপিটাল এসব নিয়ে আর বায়না করবেন না। মনে থাকবে, ওষুধ খাবেন তো সময় মতো? হ্যাঁ রে বাবা। দিন তাহলে হাই ফাই।
এরকম এরকম। গুরুদেব, আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন তো? আমি কিন্তু সত্যি সত্যি আপনার পায়েসে দারচিনি মেশাইনি। দেখো মেয়ে, পায়েসে কি করে দারচিনি গেল সেটা আমি জানি না। আমি শুধু এইটুকুই বুঝি যে ঈশ্বরের অসীম কৃপা যে গুরুদেব বেঁচে ফিরে এসেছে। আজকে যদি গুরুদেবের ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, তাহলে তোমাকে সারা জীবন আমি ক্ষমা করতাম না। যে এই জঘন্য কাজটা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এবার আমি উঠি। যাই গিয়ে তৈরি হয়ে নি। হ্যাঁ গুরুদেব। মঙ্গল হোক, মঙ্গল হোক। আসুন গুরুদেব, রাধে। আসুন। সাবধান। এবার আমাকে জানতে হবে গুরুদেবের পায়েসে দারচিনিটা কে মেশালো? কে গুরুদেবকে এতটা কষ্ট দিল সেটা আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। জানতে তো আমিও চাই আন্টিমান। দীপু। হ্যাঁ বর্দা ভাই। তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বর্দা ভাই, বল না। তুই তো জানিস যে ওই ব্যবসার টাকা শর্ট পড়েছে, আর দই পাউন যেদিকটা দেখতো সেখানেই কয়েক লাখ টাকা কম পড়েছে। হ্যাঁ তুই তো বললি সেদিন, এখনো হিসাব মেলেনি। অদ্ভুত কথা বলছিস দীপু। হিসেব যদি মিলতো আমি তোকে বলতাম এটা। আমি তো মহা মুশকিলে পড়েছি, বাবাকেও কিছু বলতে পারছি না। দেখ, আজকে একবার দইয়ের সাথে কিন্তু এই বিষয়ে কথা বলতেই হবে। তুই ঠিকই বলেছিস বর্দা ভাই, শেষদা ভাইয়ের সাথে কথা বলতে হবে। কি হলো দৈপায়ন, বললে না তো যে আজকে আমাকে এখানে কেন ডেকে পাঠালে? আরে বাবা, গাড়ি বুকিং এর ব্যাপারে কি করলে আমায় তো কিছুই কনফার্ম করে বললে না। আমি কি দৈপায়নের কাছে ধরা পড়ে যাচ্ছি? ও কি বুঝে যাচ্ছে যে আমি গাড়ি কিনিনি? না না, আমি কিছুতেই সত্যিটা এত সহজে স্বীকার করব না। এই কি হয়েছে, কি ভাবছো? আরে গাড়ি বুকিং এর ব্যাপারটা কতদূর এগোলো? আচ্ছা তুমি আমায় বুকিং এর পেপারস গুলো একটু দেখাবে প্লিজ? কেন দৈপায়ন, তুমি কি আমায় বিশ্বাস করো না? কি মুশকিল, তুমিই তো আমায় বিশ্বাস করতে পারছো না। আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করে কেন গাড়ি বুকিং এর পেপার গুলো দেখাচ্ছ না, একটু বলো তো। উফ, কি করে ওকে বলি যে গাড়িটা আমি বুক করিনি? ওই টাকাটা তো আমার মেরে দেওয়ার প্ল্যান। প্লিজ মুনমুন, আমায় একটা সত্যি কথা বলবে? তুমি কি আদৌ গাড়িটা বুকিং করতে পেরেছো? আশ্চর্য তো, আর কতবার বলবো যে গাড়িটা আমি পছন্দ করেছি। বুকিং 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 এর কথা হচ্ছে, বুকিংটা কি করতে পেরেছো? করব বাবা, করব। মানে তুমি আমাকে সেদিনকে বললে যে গাড়িটা বুকিং করা হয়ে গেছে। আরে বাবা, সেদিন তো গাড়ি বুকিং করতেই গেছিলাম, কিন্তু যে কালারটা পছন্দ সেটা সেদিন শোরুমে ছিল না, তাই সেদিনকে বুকিং করা হয়নি। ফাইন, এটা হতেই পারে। তা এই কথাটা তো তুমি আমাকে সেদিনকেই বলতে পারতে। ভেবেছিলাম তুমি যদি রাগ করো, সেই জন্য আর বলিনি। ভেবেছিলাম একবারে বুকিং করেই তোমায় জানাবো। দিস ইজ নট ফেয়ার। তুমি এক এক দিন এক এক রকমের কথা কেন বলছো? কি বলতে কি চাইছো? আমি মিথ্যেবাদী? মিথ্যেবাদী আমি? আচ্ছা আমি এই কথাটা তোমাকে বললাম। যাকে এখন সবার আগে বলো টাকাটা কোথায় আছে? কেন, টাকা দিয়ে কি হবে?
তুমি কি আমার থেকে টাকাটা ফেরত নিয়ে নেবে? আচ্ছা কি ছেলে মানুষের মতো কথা বলছো বলো তো? কাউকে কোনো উপহার দিয়ে সেই উপহারটা কেউ ফেরত নিয়ে নেয়? তাহলে গাড়ি বুকিং, টাকা এসব নিয়ে এত জেরা কেন করছো তুমি? একটা অন্য কথা বলবো। কি? আরে আমাদের ওই মিডল রোডের মাঠে একটা গাড়ির মেলা হচ্ছে। কি গাড়ির মেলা? আরে বুকিং যখন করতেই হবে তাহলে মেলা থেকেই করব, ওখানে নানান রকমের ডিসকাউন্ট দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইসব খবর তোমায় দেয় কে বলো তো? কে আবার? আমাদের দীপু তো নানান জায়গায় বন্ধু বান্ধব রয়েছে, তো ওর এক বন্ধু ওই গাড়ির মেলায় রয়েছে। ওই দীপুকে বলেছে যে গাড়ি টাড়ি বুক করলে কিন্তু মেলা থেকে করবি, নানান ডিসকাউন্ট আছে। চলো 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 ডার্লিং, এই জন্যই তো তোমাকে আজকে ডেকে পাঠালাম। চলো। আজকেই যাব? তো রোজ রোজ এরকম সময় পাবো নাকি? আজকে যখন হাতে টাইম আছে আজকেই যাব। আমরা কাজ করি, প্রথমে তোমাদের বাড়িতে যাই, ওখান থেকে টাকাটা নিই, তারপর সোজা মেলায়। ধুর, এ তো মহান আচর বান্দা লোক। কি আর করব অগত্যা, এখন যদি টাকাটা না দিই তাহলে দই পায়ন আমায় সন্দেহ করবে। না না না, আমি আমার সোনার ডিম দেয়া হাঁসকে এত সহজে পেট কেটে ফেলতে পারবো না। তার থেকে দই পায়নের মাথায় কাঁঠালটা ভেঙে গাড়িটা কিনেই নি। এই কি ভাবছো? আরে চলো, আরে এই চলো, এসো। তুই তো মাঝে মধ্যে সুন্দর করে সাজগোজও করতে পারিস। জামাইবাবু দেখলে কত খুশি হবেন বলতো। অপু সেদিন বলেছিল যে দিদি ভাই তুই তো একটু সাজগোজ করতে পারিস, তাই তো আজ সাজগোজ করলাম একটু। কিন্তু উনি কি আমার দিকে একটিবারও ফিরে তাকাবেন না? কিছু বলবে না মানে তা আজকে এত সাজগোজ? আমার সাজ আপনার ভালো লেগেছে? আজকে কিন্তু বেশ লাগছে। সত্যি? তা আমি খামোখা কেন মিথ্যে কথা বলবো? তা একবার দেখি। কি হলো? কি তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ নাকি? কি ব্যাপার বলো তো? এরকম হাবার মতো মুখের দিকে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? এই যে উনি একটু আগে আমার সাথে এত ভালো ব্যবহার করলেন, সেটা কি আমার কল্পনা ছিল? হায় রে সুপু, তোর কি আর এত ভালো কপাল যে তুই তোর স্বামীর ভালোবাসা পাবি? তো আচ্ছা মুশকিলে পড়া গেল। এই মেয়ে, আমায় কিছু বলবে? বলছিলাম যে আমার আপনার কাছে একটা আবদার ছিল, বলবো, রাখবেন? অপু, গুরুদেবকে ট্রেনে তুলে দিয়ে এলাম, বুঝলে? যাক বাবা, এবার উনি ভালোই ভালোই বৃন্দাবনে পৌঁছে যাক, ব্যাস। কয়েকটা দিন কি গেল বলো তো? সত্যি ঠিক সময়ে যদি ওনাকে হসপিটালে না পৌঁছানো হতো, জানি না কি হয়ে যেত। এই তখন থেকে এই ফোন নিয়ে কি করছো বলো তো তুমি? শোনো অপু, আমি বলি কি, এবার শুধু কোচিং ক্লাস করলে হবে না, তোমাকে না একটু বাড়িতেও পড়াশোনায় মন দিতে হবে, বুঝলে? বাড়িতেও পড়াশোনা করতে হবে। আর কাল দুপুরে আবার কোচিং ক্লাস আছে, মনে আছে তো? শোনো, মেন্সের পরীক্ষা কিন্তু ওই প্রিলিমসের চেয়ে অনেক বেশি কঠিন, ভালো করে পড়াশোনাটা করতে হবে তোমায়। হ্যাঁ জানি তো। এই দাঁড়াও তো, এই জানি তো বলে পাশ কাটিয়ে গেলে চলবে না। হ্যাঁ,
সত্যি বলছি আমি, পড়াশোনাটা কিন্তু করতে হবে অপু। ভিডিও অত সহজ নয়। সরকারি প্রতিনিধি হয়ে মানুষের পাশে দাঁড়ানো এটা খুব কঠিন কাজ। পুজো, আচ্ছা, পার্বণ সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর দুর্গাপুজো এখন বেশ কিছুদিন বাকি আছে। তার মধ্যে পড়াশোনাটা করো ভালো করে, বাড়িতে একটু পড়াশুনো করো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, কিন্তু তার আগে আমাকে যে আরো অনেক কিছু বুঝতে হবে দীপু অ্যাসিস্ট্যান্ট। তুমি কি বোঝার কথা বলছো বলো তো? এইগুলো কি লিখছো তুমি? অপু, কি ভাবছো তুমি তখন থেকে? কি ভাবছি তুমি বুঝতে পারছো না? টেনশন হচ্ছে আমার দিদি ভাইকে নিয়ে, কষ্ট হচ্ছে ওর জন্য। তোমার কষ্ট হচ্ছে আর আমার লজ্জা লাগছে অপু। আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। ভীষণ রাগ হচ্ছে আমার। আমি তোমার কাছে অপরাধী হয়ে যাচ্ছি অপু। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আর তো চুপ করে থাকলে চলবে না দীপু অ্যাসিস্ট্যান্ট, এবার সবার সামনে সব সত্যিটা আনতেই হবে। আমিও তাই চাই অপু, আমিও চাই সবার সামনে সব সত্যিটা আসুক, কিন্তু তারপরে সেজ বৌদিকে কি করে সামলাবে? আমার তো সেটা নিয়ে সব থেকে বেশি টেনশন। দিদিভাইয়ের মুখোমুখি আমি দাঁড়াবো কি করে? ও তো খুব ভেঙে পড়বে গো। না 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 না, আমি কিছুতেই আমার দিদিভাইকে ভেঙে পড়তে দেব না। আমি দাঁড়াবো ওর পাশে, আমি হব ওর মনের জোর, আমি ওকে সাহস দেব। সামনের অমাবস্যায় কালী পুজোয় আমি উপোস করব। এই সামনের মন্দিরে আমি তাই পুজো দেব। বলছিলাম যে আপনি একটু আমার সাথে যাবেন? আমি? হ্যাঁ, আপনি যদি যান তাহলে আমি গিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে নেব। তা আমাকে কেন যেতে হবে শুনি? না, আসলে কি বলুন তো, এই পুজোটা না আমি আপনার মঙ্গল কামনার জন্য দিচ্ছিলাম, তাই আপনি যদি আমার সাথে যেতেন তাহলে খুব ভালো হতো। যাবেন আপনি আমার সাথে? সুপর্ণা, তোমার আমাকে কি মনে হয় আমার হাতে এত সময় যে আমি তোমার সঙ্গে এখন ন্যাকামি করে মন্দিরে পুজো দিতে যাব? কিন্তু আমি যে পুজোটা আপনার নাম করে দেব। তো দেবে, পুজো দিতে তো বারণ করছি না, পুজো দেবে, তারপর প্রসাদ ফুল সব আমাকে দেবে, আমি কপালে ছুঁয়ে রেখে দেবো, প্রসাদটা খেয়ে নেবো, তাহলেই তো হবে। তুমি শুধু নিজের কাজটুকু করো দীপু অ্যাসিস্ট্যান্ট। আমি আমার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছি অপু। যেদিন রাস্তায় দ্বিতীয়বারের জন্য ওদের একসাথে দেখলাম, সেদিনই আমার টনক নড়েছিল। আজ আবার ওরা দুজন একসাথে দাঁড়িয়ে আছে। সেদিনও তো অপুর কোচিং ক্লাসের বাইরে শেষদা ভাই আর মুনমুন একসাথে দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করাতে ওরা বললো যে ওদের নাকি হঠাৎ করে দেখা হয়ে গেছে। কিন্তু এরকম রোজ রোজ একই মানুষের সাথে হঠাৎ করে কি করে দেখা হতে পারে? না না, আমি যাই একবার গিয়ে জিজ্ঞেস করি ওদের। না না থাক, ওরা তো কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে কেন? দেখে মনে হচ্ছে তো ওদের অনেক দিনের আলাপ, অনেক দিনের পরিচয়। না হলে রোজ রোজ দুজন মানুষের এইভাবে রাস্তায় দেখা হয়ে যেতে পারে? বাবা, মুনমুন শেষদা ভাইয়ের এত কাছাকাছি এসে দাঁড়িয়েছে, কি সম্পর্ক ওদের মধ্যে? না না, আমাকে সবটা জানতেই হবে, আর সব কিছুর প্রমাণও রাখতে হবে। দেখো অপু, না, আমি আর এসব দেখতে চাই না। তুমি তো এর আগে
আগেও আমাকে এগুলো দেখিয়েছো, আমার ভালো লাগছে না আর দেখতে। জানো তো, দেশের বাড়িতে প্রথম যখন আমি জামাইবাবু আর মুনমুনকে একসঙ্গে কথা বলতে দেখেছিলাম, ওদের কথা বলার ধরনটা কেমন যেন অন্যরকম ছিল। সদ্য পরিচয় হওয়া দুজন মানুষের কথা বলার ধরনটা আমার খুব চোখে লাগছিল। তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম যে জামাইবাবু আর মুনমুনকে একসঙ্গে আমি মুনমুনের ঘরে দেখেছি? হ্যাঁ, আর তুমি ওদের ঘরে ঢুকে পড়াতেই ওরা নাটকের রিহার্সালের বাহানা করেছিল। জামাইবাবু, এটা কি স্ক্রিপ্ট? হ্যাঁ, আমি যে কোম্পানির হয়ে ফটোগ্রাফি করি তাদের একটা ট্যুরিজম গ্রুপ আছে, আর সেই গ্রুপের একজন মেম্বার আমি। তো এই গ্রুপটা ভাবছে এই পুজোতে একটা নাটক করবে বলে, আর সেই জন্যই আমরা নাটকের রিহার্সালটা করছি। প্রথম দিন থেকেই আমার ওদের দুজনকে দেখে সন্দেহ হয়েছিল। তারপর সেদিন তোমার ফোনে ওদের ভিডিও দেখার পর আমি শিওর হলাম আমার সন্দেহটাই ঠিক। না, আমি আর চুপ করে থাকবো না। চুপ করে থাকা উচিত না অপু। শেষদা ভাইকে বোঝাতে হবে যে আমরা সব বুঝে গেছি, সব জেনে গেছি। শেষদা ভাইয়ের এটাও বুঝতে হবে যে সেজ বৌদিকে ঠকানোর ওর কোনো অধিকার নেই। ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগছে যে আমার শেষদা ভাই এগুলো করতে পারে। ও শুধু শুধু সেজ বৌদিকে না, ও আমাদের পুরো পরিবারকে ঠকাচ্ছে। হ্যাঁ, বর্দা ভাইও কি সব বলছিল না, ব্যবসার টাকা হিসেব মিলছে না। ব্যবসার লক্ষ লক্ষ টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। আর আমি জানি ও এই সমস্ত টাকা ওই মুনমুনকে দিয়েছে গাড়ি কেনার জন্য।